প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 সেপ্টেম্বর পর্যন্ত। এবার স্মরণ। আজ 22শে শ্রাবণ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তিনি 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার ও দার্শনিক ছিলেন। তিনি 1348 সালের 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেন। মৃত্যু দিবসে আমরা তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। দুলাভাই, আমি লতারে বিয়ে করতে চাই। আরে বাবা, লতারে তোমার বিয়ে করতে হবে, অন্য কারো বিয়ে করো। দুলাভাই, নিজের প্রেম জিন্দা থাকতে আমি অন্য মানুষের বিয়ে করবো, এটা আপনি কি বলেন? একটা কথা বুঝলাম না। দেখো, লতা মেয়েটা হচ্ছে বিধবা। সবচেয়ে বড় কথা, সে তো তোমার পছন্দ করে, সে তো তোমার বিয়ে করতে চাও। আচ্ছা, দাদা কি সিনিয়র ছিল না তুমি সিনিয়র ছিল? আমার তো ধারণা দাদার সেবা যত্ন ঠিক মতো করলে তোমার আগে মরণের কথা না, এতক্ষণ থাকার কথা। তোরে কইছি? হ্যাঁ কইছি, এখন আমি যেটা জিজ্ঞেসি এটা উত্তর দাও জলদি। উত্তর দিতে আমি পারুম না। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। তুমি না অসুস্থ, তুমি আবার উঠে এলে কেন? আরে বাবা, ছেলেকে মানুষ করেছি, নাতিকে মানুষ করতে হবে না? এই সারা কুন্ডা নহল কুন্ডা আসল বুঝি না। বাসায় আসবে কেন? তুমি কই? চা খাওয়াইছিলাম, চা, এক কাপ চা। তার আগে আপনি আমার পরিচয় দিলেন। যে মানুষের কাছে টাকা থাকে না সেই মানুষের কথা কেউ শুনতে চায় না। তাদের ঘি দেখে আর বাদামে পেট ভরে? তোর যে লোকজন দেখলাম, এসব পোলাপান দিয়ে কাম হইব না। তোর সাহস হয় কি করে কথাগুলো আমাকে বলা? আজকে তুমি না হয় যদি আমার কর্মচারী কাজ করতো না, তাকে আমি পুলিশে দিই। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নাট্য পরিচালক ও অভিনেতা রহিম সুমন। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন ভাইয়া? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। সব মিলিয়ে অনেক রকম ব্যস্ততা তো আছে জীবনে, তো অভিনয় এবং পেশাগত যে জায়গাটা সব মিলিয়ে আসলে কিভাবে চলছে জীবনটা? আসলে পেশাগত জায়গাটা তো আছেই, জব হোল্ডার, আর পাশাপাশি আমি একজন অভিনেতা এবং নির্মাতা। সেই ব্যস্ততার থেকে তো আছেই ব্যস্ততা। একটু আসতে চাই যে আপনার 9 আগস্ট আমাদের এনটিভিতে আপনার পরিচালিত একটি নাটক প্রচারিত হবে, সেই নাটকটা সম্পর্কে একটু জানি। প্রাইভেট টেনশন। ওকে, আসলে প্রাইভেট টেনশন এটা খুব সুন্দর একটি ফ্যামিলি ড্রামা। এখানে অভিনয় করেছেন সাজু খাদেম, রেজবিন সেতু, শেলি হাসান, জর্জ প্রাণেশ চৌধুরী। তো এটা একটা নাটকটা রচনা করেছেন হচ্ছে ওয়াইন চৌধুরী। এই নাটকটা আগামী 9 তারিখ এনটিভি, আমাদের প্রিয় চ্যানেল এনটিভিতেই হচ্ছে প্রচারিত হবে 9:30 শুক্রবার। তো এই নাটকটা হচ্ছে গল্পর কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা ফ্যামিলি একটি ড্রামা। প্রাইভেট টেনশন যে কারণে নাটকটির নাম, যে একটি লোক তার ফ্যামিলিতে সবাই ভাবে যে লোকটা আসলে এক ধরনের হচ্ছে ফ্যামিলিকে রেখে হচ্ছে বাইরে বিভিন্ন ধরনের হচ্ছে কাজ করে বের হয়, কিন্তু সেই কাজ করাটাই হচ্ছে বউ বা তার ফ্যামিলি তারা হচ্ছে সায় দেয় না তাকে। তারা ভাবে যে সে অন্যায় করেছে বা সমাজের খারাপ কোনো কাজের সাথে জড়িত আছে, এরকম একটা বিষয়। কিন্তু গল্পের শেষে যে আমরা যেটা দেখি যে না, এই লোকটা
গ্রামের খুবই একটি ভালো লোক, আচ্ছা, যে লোকটা হচ্ছে নিজের জীবনকে উৎসর্গ করে হচ্ছে সে সমাজের মানুষের জন্য কাজ করে, বাহ। এলাকার মানুষের জন্য কাজ করে, যেটা হচ্ছে গল্পের শেষে হচ্ছে আমরা জানতে পারি। মানে বক্তব্য অনেকটা এরকম যে আপাত দৃষ্টিতে যেটা খারাপ সেটা ভালো হওয়ার সুযোগটাও থাকতে পারে। হ্যাঁ, এরকম। আচ্ছা, এই যে পরিচালনার যে জায়গাটা নিয়ে আপনি এখন কাজ করছেন, দীর্ঘদিন তো আসলে অভিনয় করেছেন, কতখানি উপভোগ করছেন এই জায়গাটা? খুবই ভালোভাবে উপভোগ করছি। এর কারণ হচ্ছে একজন অভিনেতা যেরকম অভিনয় করে এটা তার ভালো লাগার একটা জায়গা, কিন্তু সেই অভিনেতার ভিতরে কিন্তু প্রত্যেকটা অভিনেতার ভিতরেই কিন্তু সৃষ্টিশীল যে একটা জায়গা, হ্যাঁ, কিছু সৃজনশীলতার যে জায়গা, সৃজনশীলতা এবং হচ্ছে কিছু তৈরি করা, সৃষ্টি করা, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা অভিনেতার ভিতরেই থাকে, আমার ভিতরেও কাজ করেছে। জি। সেই কাজ করার জায়গা থেকে হচ্ছে আমি অভিনয় করছি কিন্তু দীর্ঘ 16-17 বছর, প্রায় 200+ নাটকে আমি অভিনয় করেছি, সিরিয়ালে অভিনয় করেছি, সিনেমায় অভিনয় করেছি। রিসেন্টলি আমার 3টি সিনেমাও রিলিজ হবে। এর মধ্যে একটি সিনেমার নাম হচ্ছে জামদানি, আচ্ছা, একটি সিনেমা আছে যাযাবর, একটি সিনেমা হচ্ছে প্রেমপুরাণ। এই 3টা সিনেমা রিলিজ হবে। তো সেই অভিনয় করছি এবং তখনই আমার কাছে মনে হয়েছে অভিনয় নাকি নির্মাণ, কোনটার প্রতি ভালো লাগাটা বেশি? যেহেতু না, ভালো লাগা অবশ্যই দুই অভিনয়ের জায়গাটাই প্রতি হচ্ছে ভালো লাগে, কিন্তু যে কোনো সৃষ্টি মানুষকে কিন্তু একটা আলাদা আনন্দ আনন্দ দেয়। দেয়। আচ্ছা, তো সেই জায়গা এবং থেকে আপনার নির্মাণে আমরা বেশ অনেকগুলো নাটক পেয়েছি যেগুলো এনটিভিতে প্রচারিত হয়েছে। জি। তার মধ্যে ক্ষমা আছে, শঙ্খ আছে, সাবকনশাস আছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে। একটু শুনি যে আসলে এই যে এনটিভির সাথে যে একটা ভালো লাগার ব্যাপার বা একটা আত্মিক সম্পর্কের জায়গা, এটা কেমন লাগে বা শ্রোতা দর্শকদের কাছ থেকে এটা- রেসপন্সটা কেমন পান? এটা খুবই ভালো লাগে এবং হচ্ছে আমি থ্যাংক ইউ দিতে চাই এনটিভি পরিবারকে, প্রোগ্রাম ডিপার্টমেন্টকে। এনটিভির ওই জায়গাটায় এখনো রয়েছে, আমরা যেটা হচ্ছে বিগত দিনেও হচ্ছে জেনেছি, এখনো বাংলাদেশে হচ্ছে যদি আমরা নাটকের ভালো নাটক বা ভালো নাটকের যদি সেন্সরের জায়গাটায় আমরা বলি, সেই জায়গাটা হচ্ছে এনটিভি দরজা সবসময় খুবই খোলা রাখে। এর কারণ হচ্ছে এনটিভি কিন্তু সবসময় চেষ্টা করে হচ্ছে ভালো কিছুর সঙ্গে থাকার জন্য, এবং সেই ক্ষেত্রে দেখেন আমি একজন অভিনেতা থেকে হচ্ছে এসে হচ্ছে নির্মাণের সাথে হচ্ছে জড়িত হয়েছি, এবং সেই স্কোপটা কিন্তু এনটিভি দিয়েছে। জি। এবং এনটিভি দিয়েছে কেন? ভালো কিছু সৃষ্টিশীল করেছি বিদায় হচ্ছে এনটিভি দিয়েছে। এবং সেই জায়গায় এই যে নাটকটা ধরেন সাবকনসাস, যে নাটকটা সাবকনসাস নাটকটা ছিল মনস্তাত্ত্বিক একটা ড্রামা। জি। হ্যাঁ, যে গল্পটা আমি প্রথম এনটিভিতে নিয়ে আসি একটা স্ক্রিপ্ট এবং হচ্ছে এনটিভির সাথে প্রোগ্রাম ডিপার্টমেন্টের সাথে শেয়ার করি, তারা কিন্তু স্ক্রিপ্ট এবং অন্যান্য আর্টিস্ট করার পরে কিন্তু আমাকে বলেছে যে বানালাম, বানিয়ে হচ্ছে যখন জমা দিলাম 1 ইয়ার হয়ে গেল। আচ্ছা, এনটিভির এই নূতনদেরকে সেটা কি প্রথম কাজ ছিল এটা আমার সাবকনশাস? প্রথম কাজ ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে বাই রোটেশনে সাবকনসাস যাওয়ার পরে ক্ষমা রিলিজ হয়েছে। ক্ষমা ফজলুর রহমান বাবু বাংলাদেশের খুবই একজন Prominent একজন artist। অ্যাক্টর, সে অভিনয় করেছে, অন্যান্য অ্যাক্টর অভিনয়, বাবু ভাইকে নিয়ে 3টি কাজ করেছি আমি, বাহ। রনক হাসানকে নিয়ে কাজ করেছি, জি। লাস্ট যে প্রোডাকশনটা করলাম এটা সাজু খাদেমকে নিয়ে কাজ করলাম, এছাড়া অ্যালেন শুভ্রকে নিয়ে আমি কাজ করেছি। তো ভাল লাগছে, সৃষ্টি আসলে খুবই ভাল লাগছে, এবং যখন দেখি একটি কাজ দর্শক নন্দিত হয়, ডিরেক্টর হিসাবে আমার খুব ভাল লাগে। এবং কষ্টেরও জায়গা আছে, একজন ডিরেক্টর নির্মাণ করার যে জায়গাটায় একজন ডিরেক্টর চাইলেই অনেক কিছু করতে পারে না, সেই ক্ষেত্রে অর্থ একটা বিষয় হয়ে দাঁড়ায়। বাজেটের নাটক, একটা বাজেট, বিষয় থাকে। বাজেট আসলে টেলিভিশন নাটকের খুবই কম, কিন্তু সেই ক্ষেত্রে যদি একটু বাজেটটা বাড়তো এবং ভালো গল্প কাজ হতো, আমরাও আসলে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এখন তো অনেকগুলো প্ল্যাটফর্ম, যদি বলে টেলিভিশন মিডিয়া সেটা একটা আছে, ওটিটি প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, তো কন্টেন্টগুলো তো সেই অনুযায়ী আলাদা আলাদা হয়, প্ল্যাটফর্ম অনুযায়ী কন্টেন্টের ধরনও আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে কি একটু চ্যালেঞ্জ ফেস করেন কাজ করতে গিয়ে? অবশ্যই চ্যালেঞ্জ ফেস করি, কেন আসলে বিষয়টা হচ্ছে একটি কাজ যখন আমরা করতে চাই, কিন্তু চাইলেই তো, আমি ডিরেক্টর চাইলেই তো সেটা হয় না। সেই কন্টেন্টটা কোন জায়গাটায় প্রচার হবে সেই অনুযায়ী তাদের একটা মেকানিজম থাকে, তাদের একটা স্টাইল থাকে, সেই স্টাইলকে ধরে আমাদেরকে কাজ করতে হয়। জি। সেই ক্ষেত্রে আমি ধরে নিতে পারি আর্টিস্ট সংকটও হয়, অনেক সময় বাজেট সংকট হয়, অনেক ধরনের স্বল্পতাও হয়। যেরকম কোনো একটা কাজ দেখা যায় যে এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখা যায় আমার একটি নাটকের শুটিং ছিল
ভালোবাসি ভালোবাসি, এই 23-24 শুটিং হওয়ার কথা ছিল। আচ্ছা, আমি কাজটা কিন্তু শুরু করে দিয়েছি, কিন্তু একটা পর্যায়ে যে কিন্তু দেশের পরিস্থিতির কারণে কিন্তু কাজটা করতে পারিনি। সেই ক্ষেত্রে কি হয়েছে, আমার প্রোডাকশনের হ্যাম্পার হয়েছে, অর্থনৈতিক জায়গাটা একটা হ্যাম্পার হয়েছে। তো এই জায়গাটা ঠিক থাকলে আসলে ভালো কাজ করা সম্ভব। চ্যালেঞ্জ আসলে সব জায়গাতেই আছে, কিন্তু সেটাকে আসলে কিভাবে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে এবং উতরে যাওয়া যায় সেটাই মূলত আমাদের ভাবার বিষয় থাকে। একটু শুরুর দিকে যাই, একদম যখন আপনি থিয়েটার শুরু করেন, থিয়েটার চর্চা শুরু করার পেছনের কারণটা কি ছিল, বা কাকে দেখে খুব বেশি অনুপ্রাণিত হয়েছিলেন কিংবা উদ্বুদ্ধ হয়েছিলেন? আমি, আমার বাড়ি মংলায়, হ্যাঁ, খুলনার মংলাতে। মংলাতেই হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি পড়াশোনা করেছি মংলায়। তারপরে হচ্ছে ঢাকা কলেজ থেকে হচ্ছে অনার্স মাস্টার্স করে বের হয়েছি। তো থিয়েটার চর্চাটা আসলে ওই রকম ছিল না, যেটা সংস্কৃতির চর্চাটার সাথে ছিলাম। স্কাউটিং করতাম ছোটবেলায়। তো ছোটবেলার থেকেই কিন্তু একটা সাংস্কৃতিক যে গণ্ডি, ওই গণ্ডির ভিতরেই হচ্ছে আমার বিচরণ ছিল। তো একটা পর্যায়ে যখন ঢাকা আসলাম, পড়াশোনা শেষ করলাম, আমার জব হয়ে গেল শিল্পকলা একাডেমিতে। এখন আপনি জানেন শিল্পকলা একাডেমি হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়েরই একটি প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানেরই হচ্ছে নাট্যকলা ও ফিল্ম ডিপার্টমেন্টেই আমি জব করি। দিন শেষে কিন্তু ঘুরে ফিরে বাসার থেকে এসে বা আমার জবটাই কিন্তু হচ্ছে এই সংস্কৃতি রিলেটেড একটা জব। এবং আমি কিন্তু আমাদের প্রতিষ্ঠানে ডিরেক্টর ধরেন এস এম মহসিন ছিল, কামাল লোহানী ছিল, অনেকেই ছিল বা এখনো অনেকেই আছে যারা হচ্ছে আমাদের এই সংস্কৃতি মিডিয়ার সাথে জড়িত। সেটা নাটকের সাথে কেউ আছে, কেউ আবৃত্তির সাথে জড়িত আছে, অনেক ক্ষেত্রেই আছে। এবং তাদেরকে দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়েই হচ্ছে কিন্তু এটার সাথেই হচ্ছে কাজ করা। তারপরে কি আপনি ঢাকা থিয়েটারে কাজ করা শুরু করেন? জি জি জি, তারপরেই ঢাকা থিয়েটারে। মানে ঢাকা থিয়েটারের কোন কোন প্রযোজনার সাথে আপনি যুক্ত? ঢাকা থিয়েটারের আওয়ার কান্ট্রিজ গুড নামে একটি প্রোডাকশন ছিল, সেই প্রোডাকশনটার সাথেই ছিলাম। আর ম্যাক্সিমামই হচ্ছে আসলে অন্যান্য ব্যস্ততার কারণে হচ্ছে দলের যেসব প্রযোজনা হয় সেই প্রযোজনায় ওইভাবে কাজ করা হয় না, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে সব কাজগুলো মানে দলের সাথে থাকা হয়, কিন্তু দলের সাথে মানে পারফরমেন্স করাই যে একটি দল বিষয়টা না, না, একদমই পারফরমেন্সের না। বাইরেই হচ্ছে দলের ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের থাকে। কাজ আছে। সেট নির্মাণ আছে, লাইট নির্মাণ আছে, হল ম্যানেজমেন্ট আছে, অনেক ধরনের কাজ একটি প্রোডাকশনের সাথে হয়। তারপর তো স্টেজে দাঁড়ানো হয়েছে। প্রথম যখন স্টেজে দাঁড়িয়েছিলেন, বা প্রথম যেদিন স্টেজে দাঁড়িয়েছিলেন, সেদিনের অভিজ্ঞতার কথা মনে আছেন? খুব কি নার্ভাস ছিলেন? অবশ্যই নার্ভাস তো প্রত্যেকেই থাকে, যদি কেউ বলে যে আমি নার্ভাস ছিলাম না, বিষয়টা তা না। ঠিক অ্যাক্টিং এর বেলায়ও হচ্ছে আমার জীবনের প্রথম যে আমি যখন অ্যাক্টিং করি, এটা ছিল হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আমাদের যে দলপ্রধান বীর মুক্তিযোদ্ধা, বাচ্চুভেরই একটি প্রোডাকশন আপন ছায়া। হ্যাঁ, এটা সদরঘাটে হচ্ছে লঞ্চের উপরে শুটিং হয়েছিল, আমার মনে আছে। খুবই ছোট, মানে ছোট একটা ক্যারেক্টার রোল আমি করেছিলাম, কিন্তু সেটা যে কতটা আনন্দের ছিল। এটা কি টেলিভিশন নাটক? টেলিভিশন নাটক ছিল। ঠিক মঞ্চের বেলাও তাই হয়েছে, এটা হয়, প্রত্যেকেরই হয়। আচ্ছা, আপনি অনেকটা দিন মঞ্চে কাজ করতে করতে তারপর কি টেলিভিশন মিডিয়াতে আসা? বেসিক্যালি যদি আমি এইভাবে বলি, আমি জবই করছি হচ্ছে ফিল্ম ডিপার্টমেন্টে। তো ওখানে কি হচ্ছে, ফিল্ম ডিপার্টমেন্টে আমাদের নিজস্ব প্রযোজনা হচ্ছে, মঞ্চের কাজ হচ্ছে। হ্যাঁ, মানে ঘুরে ফিরে কিন্তু সারাউন্ডিং এর একই জায়গাটা। কেউ ডিজিটাল মিডিয়ায় কাজ করছে, তো আপনার আসলে কাজের জায়গা এবং শখের জায়গায় গন্ডিটা কিন্তু একই। তো টেলিভিশন নাটক প্রথম কোনটা আপনার করা হয়েছিল, যে আপনি যেটা বলছিলেন সেটা? যে আপন ছায়া। আচ্ছা, তারপর এখন পর্যন্ত তো আপনি বলছিলেন যে 200-রও বেশি নাটকে আপনার কাজ করা হয়েছে। এটা ছাড়া তো ধারাবাহিক নাটক আছে। একটু চলচ্চিত্রের কথা জানতে চাইবো। বলছিলেন জামদানি ছাড়াও আরও 2টো চলচ্চিত্রে আপনার কাজ করা হয়েছে, যেটা সাম্প্রতিক সময়ে রিলিজ দেওয়া হবে হয়তো। সেগুলো সম্পর্কে একটু জানতে চাই, যে চলচ্চিত্রের অভিজ্ঞতা তো একেবারেই আলাদা রকম থাকে। আমি যদি নির্মাতা হিসাবে চলচ্চিত্রের অভিজ্ঞতার কথা বলি, তাহলে হচ্ছে যেটা বলতেই হয়, চলচ্চিত্র খুবই বড় একটি ক্যানভাস। চলচ্চিত্র এবং টেলিভিশন নাটক টোটালটাই হচ্ছে ডিফারেন্ট একটা জায়গা, কারণ এখানে অনেক জানার আছে, অনেক কিছু বলার আছে, টেকনোলজির অনেক বিষয় আছে, এখানে বাজেটের অনেক বিষয় আছে। সেই ক্ষেত্রে চলচ্চিত্র কিন্তু খুবই বড় একটি মাধ্যম, এবং চলচ্চিত্রে যখন একজন আর্টিস্ট বলেন, ডিরেক্টর বলেন, অন্যান্য পদবিধারী যাই বলেন না কেন, এটা অসম্ভব একটা অ্যাফোর্ডের জায়গাটা দিতে হয়। সেই ক্ষেত্রে যে হচ্ছে এখন যে সিনেমা 3টি রিলিজ হবে, এই সিনেমাটার মধ্যে লাস্ট যে সিনেমাটা আমি শেষ করলাম, এই সিনেমাটার নাম হচ্ছে জামদানি, অনুরুদ্ধ রাসেল তার একটি সিনেমা। এটা আমাদের দেশের যে জামদানি শাড়ি, জামদানি পল্লী,
হ্যাঁ, এই জামদানি শাড়িকে কেন্দ্র করেই হচ্ছে এর গল্পটা হচ্ছে তৈরি হয়েছে। এখানে আচ্ছা। অনেক সিনিয়র লোকজন কাজ করেছে। এটা খুব রিসেন্টলি শেষ করলাম। আর একটি সিনেমা যেটার কথা বললাম এটা হচ্ছে যাযাবর। যাযাবর হচ্ছে এখানে এটা ডিরেকশন দিয়েছে হচ্ছে আসিফ ইসলাম আর ফয়সাল রুদ্দি। আচ্ছা। হ্যাঁ, ফয়সাল রুদ্দি তারা বিগত দিনেও একটি সিনেমা রিলিজ দিয়েছে। সিনেমাটার নাম ছিল পাঠশালা। খুব দর্শক নন্দিত হয়েছিল সিনেমাটা, তাদেরই একটি সিনেমাটা। তো এই সিনেমাটার একটা বিশেষত্বর জায়গাটা আছে, সেটা হচ্ছে সিনেমাটা হচ্ছে একজন রক স্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে। তো রক স্টারের গল্প মিউজিক্যাল ফিল্ম। তো একটি সিনেমায় সাধারণত আমরা কি দেখি, একটা সিনেমায় সাধারণত আমরা দেখি সিনেমার গল্পের সাথে একটি কি দুটি গান থাকে, সিনেমায় থাকেই। এই সিনেমাটায় 14টা গান তৈরি হয়েছে সিনেমার ভিতরে, যেহেতু একজন রক স্টারের গল্প, একজন মিউজিশিয়ান, মানে গল্পের প্রয়োজনে আসলে গল্পের 14টি গান। এবং খুবই ভালো একটি সিনেমাটা আসলে মানুষ দেখতে পাবে। এখানে গান গিয়েছে ইন্ডিয়ার সোনম, নচিকেতা, পান্থ কানাই, ফাহমিদা নবী, মমতাজ, এরকম বিখ্যাত শিল্পীরা হচ্ছে গান গেয়েছে। আর লাস্ট যে সিনেমাটার কথা বললাম প্রেম পুরাণ, এটা RTVরই হচ্ছে একটি সিনেমাটা আসছে। আর এটা ছাড়াও তো আপনার ধারাবাহিকে কাজ করা হচ্ছে, আমাদের এনটিভিতে যাচ্ছে ঘরের শত্রু বিভীষণ, যেখানে আমরা আপনাকে একটা নেগেটিভ ক্যারেক্টারে দেখছি। একটু জানতে চাই যে কেমন লাগছে সাজিন বাবুর পরিচালনায় কাজটি করতে? সাজিন বাবুর পরিচালনায় কাজ, সাজিন বাবু খুবই ভালো একজন নির্মাতা আমাদের দেশের এবং একাধারে রাইটার। তারই একটি ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এখানে হচ্ছে থ্যাংক ইউ জানাই সাজিন বাবুকে। আমি নির্মাতা হওয়ার পরেও হচ্ছে অ্যাক্টিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে চলছে। আমি অ্যাক্টিং করছি, এখানে একটি রোল করছি গাব্বার নামে একটি ক্যারেক্টার। গাব্বার বেসিক্যালি হচ্ছে একটি ভিলেন। আচ্ছা, সেই গাব্বার সিং এর গাব্বার? নো, গাব্বার সিং তো হচ্ছে খুবই প্রতিবাদী একটা বিষয়, কিন্তু এই প্রতিবাদীর বিষয়টা যেটা দাঁড়াইছে, এটা যেহেতু কমেডি একটি সিরিয়াল, ফ্যামিলি তান্ত্রিক একটি সিরিয়াল, গাব্বার একটি চরিত্র, যে চরিত্রটা হচ্ছে একজন ভিলেন, তো কথায় যে তার যে জোশ থাকে, বলার যে জোশ থাকে, কিন্তু কাজের বেলায় সেটা সে করতে পারে না। এরকম একটা খুবই ফাঙ্কি একটা ভিলেন, সেই ক্যারেক্টারটা করি। এখন তো যে কোনো চরিত্রের জন্য আলাদা করে দর্শকদের কাছ থেকে একটা সময় ছিল না যে নাম ধরে, চরিত্রের নাম ধরে ডাকছে? আপনার ক্ষেত্রে কি কখন এরকম কোনো কাজ হয়েছে যে কোন একটি চরিত্রের নাম ধরে আপনাকে ডেকেছে দর্শক? না, এরকম ধরনের কোনো কাজ হয়নি, কিন্তু একটি কাজ আমার হয়েছে। সেটা হচ্ছে এই কাজটা হচ্ছে, এটা ছিল একটি ডকুমেন্টারি, ব্রাক ফিকশনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন পাবলিক ট্রান্সপোর্ট, একটা ফিকশন। এখানে সেন্ট্রাল কাস্টিংটা আমি করেছিলাম। আমাদের দেশের খুবই প্রখ্যাত একজন বিজ্ঞাপন নির্মাতা ওয়াহিদ তারেক এটা বানিয়েছিল। এই কাজটা করতে যেটা দাঁড়িয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট পাবলিক ট্রান্সপোর্ট, আমাদের দেশের সমাজের মেয়েরা বা নারীরা এই যে বাসে করে বিভিন্ন জায়গায় যে যাতায়াত করে, কিন্তু যাতায়াত করতে গেলে তাদের যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার তারা হয়, হ্যাঁ, অফিসগামী লোক বা বিভিন্ন লোকজনের দ্বারা, ওরকমই একটি নেগেটিভ একটি চরিত্র। এই ক্যারেক্টারটা করতে যেটা হচ্ছে লাস্টলি দেখা গেল, এটা যখন অন ইয়ার হলো, মিলিয়ন ভিউ হয়ে গেল, এবং এখানে দেখা গেল যে এই ক্যারেক্টারটাকে, নেগেটিভ ক্যারেক্টারটাকে মানুষ অনেক ধরনের বাজে মন্তব্য, সমালোচনা করছিল। কিন্তু এটা তো ছিল অভিনয়, কিন্তু খুবই ভালো লেগেছিল যে মানুষ কাকে সমালোচনা করছে, ওই অ্যাক্টরটা সে সঠিকভাবে করতে পেরেছে বিদায়ী হচ্ছে, কিন্তু তাকে সমালোচনা করে, মানে সেই সমালোচনা পাওয়াটা আসলে সার্থকতা অবশ্যই নেগেটিভ ক্যারেক্টারের জন্য, অবশ্যই সার্থকতা। এবং এটা যত এখনো দেখে মানুষ, অনেকেই হচ্ছে যখন আমাকে দেখতো একটু ইয়েই করতো আর কি, যে এটা ক্যারেক্টারের প্রয়োজন আসলে করা। যখন আপনি নির্মাণে আসলেন তখন কি একটু বেশি চুজি হয়ে গেলেন, বা নির্বাচনের ক্ষেত্রে যে কোনো স্ক্রিপ্ট আসলে সেটা একজন অভিনয় শিল্পীর জায়গা থেকে ভাবার ক্ষেত্রে একজন নির্মাতা আপনাকে আসলে ব্যক্তি পর্যায়ে প্রভাবিত করে কিনা? একজন নির্মাতা হিসাবে অবশ্যই আপনাকে চুজি হতে হবে। সমাজের ধরেন না, আমাদের এই সময়ের গণহারে আপনাকে নির্মাণ করলে তো হবে না, তো সেই ক্ষেত্রে আপনাকে গল্পের ব্যাপারে তো অবশ্যই চুজি হতে হবে। গল্প চুজি হলে সেই ক্ষেত্রে হচ্ছে আর্টিস্টের বেলায় হচ্ছে আপনাকে ভাবতে হবে কোন আর্টিস্ট। সেই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আমাদের দেখা যায় আমাদের দেশে এখন যে জিনিসটা চলছে,
রুচির দুর্ভিক্ষ যেটাকে আমরা বলি, হ্যাঁ, এই যে অন্যান্য প্ল্যাটফর্ম আসায় তো রুচির দুর্ভিক্ষ যেরকম হচ্ছে। না, আপনি তো আসলে অভিনয় শিল্পী হিসেবে অনেকদিন কাজ করেছেন, অবশ্যই। এখন যখন নির্মাতা হিসেবে কাজ করতে গেলেন তখন টেকনিক্যাল বিষয়গুলো আপনি আরো পরিষ্কারভাবে বুঝতে পারলেন। এখন যখন আপনি স্ক্রিপ্ট কোনো হাতে আসে আপনার, তখন নিশ্চয়ই একজন নির্মাতা হিসেবেও আপনি সেই স্ক্রিপ্টটাকে জাজ করেন। সেটাকে একজন শিল্পী জায়গা থেকে একটু দান্দিকতা তৈরি করে কিনা? অবশ্যই এটা করে, কেন আমি তো অভিনয় করেছি দীর্ঘদিন, আর অভিনয় করতে গিয়ে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেই অভিজ্ঞতাটাও কিন্তু এখানে আমার কাজে লাগছে। মানুষ কি চায়, কি দেখতে চায়, তো সেই ক্ষেত্রে আমি এখন যেটা করছি, আপনার মনে আছে কিনা 90s-এ আমাদের এক ধরনের গল্প হতো, যে গল্পগুলা আমরা পরিবারের সবাইকে নিয়ে দেখতে পেতাম, এবং একটি কাজ মানেই কিন্তু হচ্ছে বিনোদন দেওয়াই কিন্তু না, একটা মেসেজ দেওয়া। অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করেছি একটু ভিন্ন স্টাইলের কাজ করতে। যেরকম আমার নাটকটা, ফার্স্ট নাটক যেটা সাবকনসিয়াস ছিল, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক কাজ, হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক একটা কাজ, মানে সোশ্যাল মেসেজ দেওয়াটাই হচ্ছে আসলে বিনোদন মাধ্যমের কাজ। ক্ষমা যে কাজটা করেছি সেটাও কিন্তু একটা মেসেজ। লাস্ট যে এনটিভিতে আমার রিলিজ হলো বংশপ্রদীপ, একটি কাজ, এই কাজটা এত অসাধারণ একটা কাজ হয়েছে, এবং আপনি দেখেছেন কিনা জানি না আমি, আপনি দেখলে বুঝতে পারবেন। এখানে কিন্তু একটা মেসেজ বলতে কি, আজকাল যেটা দেখা যায় যে পরিবারের খুব কম সদস্য খুব ভালো থাকার পরেও তার সন্তানরা কিন্তু তাকে ছেড়ে পরিবারকে ছেড়ে দেখা যায় বিদেশে থাকছে। কেন থাকছে, কিসের আশায় থাকছে? কিন্তু এটা তো সমাজের কাম্য না। সলভেন্ট থাকার পরেও দেখা যায় যে তার বাবাকে রেখে তার সন্তান বিদেশে থাকছে। কিন্তু এই যে বিদেশে থাকা, এখানে মেসেজটা কি? মেসেজটা শুধুই তো তার যে কি বলে, তার যে পার্সোনাল যে জায়গাটা, যে আমাকে উন্নতি করতে হবে চাকরির ক্ষেত্রে, সেটা তো না। পরিবারের সফলতার সংজ্ঞা আসলে এক একজনের কাছে এক এক রকম। একদম ছোট করে জানতে চাইবো ভাইয়া, যে সামনের দিনগুলোতে কি আসলে অভিনয় নাকি নির্মাণ, কোনটার প্রতি এখন আগ্রহটা আপনার বেশি? দুটো নিয়েই থাকতে চাই, দুটোই আমার ভালো লাগার জায়গা, দুটো নিয়েই থাকতে চাই। অভিনয় তো অবশ্যই অভিনয় করছি, সামনে অভিনয় করব, কিন্তু যেটা সেটা নির্মাণের জায়গায় এসে অভিনয়টা ওই সময়টা আমি আসলে দিতে পারছি না। কেন আমাকে দেখা যায় যে শুটিং 2 দিন করলেই তার হচ্ছে না, শুটিং এর পরেও কিন্তু একটি প্রোডাকশনের অন্যান্য কাজ থেকে যায়, এডিট থাকে, মেকিং থাকে, হ্যাঁ, কালার গ্রেডিং থাকে, মিউজিক থাকে, অন্যান্য বিষয়গুলা করতে যে দেখা যায় যে অভিনয়ের জায়গাটা একটু কম, কিন্তু অভিনয়টা চালিয়ে যেতে চাই। অনেক অনেক শুভকামনা রইল ভাই। একদম শেষ পর্যায়ে চলে এসে আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আর এনটিভি পরিবারকেও আমি ধন্যবাদ জানাই আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।